আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি খুব নির্দিষ্ট করে জানি যে টাফ টাইম প্রতিটা কুলারের জন্য এই সময়টা আসলে সহ্য করা এবং দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা ব্যর্থতা মানা আসলে অনেক কঠিন। তবে একটা অনুরোধ সবসময় করি, আরও একবার করি, দিন শেষে রেজাল্টটা হয়তো পক্ষে না আসতে পারে, তবে প্রসেসটাতে খুব একটা বেশি ডাউট করবেন না। হানসি ফ্লিকের অধীনে বার্সা একটা খুবই ভালো প্রসেস এস্টাবলিশ করার খুব কাছাকাছি আছে। আমি এটাকে একেবারে কমপ্লিট জিনিস বলছি না, কারণ এখনও বেশ কয়েকটা জায়গায় বার্সার বিশাল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে এবং দিন শেষে সেটা আসলে হানসি ফ্লিকের উপর নির্ভর করে না, অনেকটা লাপোর্তা বোর্ড ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। তবে ফ্লিকের উপর আস্থা রাখছি, ফ্লিকের উপর আস্থা রাখতেই হবে, কারণ সিজনের শুরুতেই এমন একটা দলকে যেখানে খুব একটা বেশি ব্যাকআপ প্লেয়ার নেই, যেখানে খুব বেশি স্কোয়াড ডেপথ নেই বললেই চলে, এমন একটা দলকে শেষ পর্যন্ত লা লিগাতে সুবিধাজনক জায়গায় রাখবেন এবং চ্যাম্পিয়ন্স লিগের কাছাকাছি পজিশনে নিয়ে আসবেন, সেমিফাইনাল পর্যন্ত টেনে আনবেন। এই ব্যাপারটা আসলে কেউ বিশ্বাস করতে না। সিজনের শুরুতে যদি জিজ্ঞেস করতাম, উত্তরটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু না হতো। হানসি ফ্লিক সত্যিকার অর্থে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, যদিও এই বিষয়গুলো নিয়ে আমাদের মনের মধ্যে একটা হতাশা থাকবে যে 87তম মিনিটের সময়ে একটা গোলের লিড নেওয়ার পরে আসলে কি দরকার ছিল আরেকটু অ্যাটাকিং ফুটবল খেলা, না হলে এখানে বাস পার্কিং ডিফেন্ডের মাধ্যমে বাকি 6-7 মিনিট ইজিলি কিন্তু কাটানো যেত। হানসি ফ্লিকের নিজেরও হয়তোবা এখানে একটা বড় রকমের শিক্ষা সফরের মতো ব্যাপার হয়েছে। ফ্লিকের আমি এর বাইরে সমালোচনা করতে চাই না, কারণ একেবারে আদমরা সিচুয়েশন থেকে একটা দলকে শুধুমাত্র যে জাগিয়ে তুলেছেন ব্যাপারটা এমন নয়, এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারাটা একটা ব্যর্থতা মনে হবে। সিজনের শুরু থেকে বা ফ্লিক আসার আগে এবং বর্তমান সময়ে আগে পরের এই সিচুয়েশনগুলো যদি আপনি কম্পেয়ার করেন, নির্দ্বিধায় এখানে ফ্লিককে আপনি অনেকটুকু হাইলি রেটই করবেন এবং সেটা তার প্রাপ্য। বার্সার আসলে নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা আসলে লা লিগার ডিসাইডার হবে। হয়তোবা সেই ম্যাচটা না জিতলেও বার্সার জন্য সুযোগ থাকবে, কারণ বার্সা এখানে 4 পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে আছে। তবে দিন শেষে আমি এটাকে টাইটেল ডিসাইডার এজন্য ভাবতে চাই যে বার্সা যা যা কিছু অ্যাচিভ করেছে এই সিজনে হানসি ফ্লিকের অধীনে, অনেক কিছুই কিন্তু একেবারে ফিকে হয়ে যাবে যদি শেষটা ভালো না হয়। শেষটার অর্ধেক কিন্তু ভালো হয়নি, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলছি। তবে লা লিগাতে যদি শেষটা ভালো হয়, এখান থেকে পজিটিভ নোট নিয়ে আমরা আগামী সিজনের দিকে তাকাতে পারবো। অলরেডি আগামী সিজনের কথা চলে এসেছে এবং খুবই হার্শ এবং ক্রুশাল কয়েকটা ডিসিশন বার্সা বোর্ডকে নিতে হবে। এই জায়গায় এসে কিন্তু বড় বড় মতো হতাশা আরও একবার ব্যক্ত করব। ফ্লিকের ব্যর্থতা, বার্সার ব্যর্থতায় কোচকে বড় রকমের দায়ভার না দিলেও আসলে বোর্ড এবং ম্যানেজমেন্ট তাদের জায়গা থেকে অনেক কঠিন সিদ্ধান্তের মাঝে আরও কঠিন বেশ কয়েকটা সিদ্ধান্ত নিতে পারেনি, সেই জিনিসটা আমি কিন্তু বলবো। ফাইনালে রোনাল আরহু যখন মাঠে নামলেন, যখন ইনিয়াগো মার্টিনেজ মাঠ ছাড়তে বাধ্য হলেন, দুটো গোল বার্সা যেখানে কনসিড করলো, সেখানে যদি আপনি আরাহুর ডিফেন্ডিংটা দেখেন, আপনি এটা বলতে পারবেন না যে খুবই বাজে রকমের ডিফেন্ডিং আরাহু করেছেন। দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু যিনি ফিনিশ করছেন তার অনেকটুকু পেছনে ছিলেন, তাকে সামনে এসে ব্লক করতে পারেনি কিংবা তার শট নেওয়ার পরটা আটকাতে পারেনি। আরাহু প্রসঙ্গে যখন আমরা এর আগে আলোচনা করতাম একটা সিজন আগেও, আরাহুকে বিশ্বের অন্যতম সেরা প্রমিজিং একজন সেন্টার ব্যাক বলতাম এবং বিশ্বের অন্যতম সেরা একজন প্রমিজিং সেন্টার ব্যাকের কাছ থেকে এই টাইপের পারফরমেন্স একেবারে আশা করা যায় না। এই সিজনে ইনিয়াগো মার্টিনেজ যদি তার জায়গা থেকে নেতৃত্বস্থানীয় একটা অবস্থানে বার্সাতে চলে এসেছেন, ডিফেন্সে পাউ কুবার্সি যদি তার অল্প বয়সে মস্তিষ্কটা পরিণত করেছেন, তবে এই সিজনে আরাহুর যাত্রাটা একেবারে উল্টো দিকে গিয়েছে এবং বার্সার ডিফেন্সের জন্য এটা বিশাল সমস্যা। একজন ডিফেন্ডার ফর্মে আসেন তো আরেকজন ফর্মটা হারিয়ে ফেলেন। এই গতানুগতিক সিদ্ধান্তগুলো থেকে ডিফেন্সে আরও কঠিন সিদ্ধান্ত, নতুন সেন্টার ব্যাক এবং আরাহুর মতো এমন প্লেয়ারদেরকে ঘিরে আলটিমেটাম দিয়ে ফেলার মতো, দরকার হলে বিক্রি করার মতো একটা সিচুয়েশনে বার্সা আদৌ আসতে পারবে কিনা সেটা নিয়ে আমার প্রচুর পরিমাণে ডাউট আছে। সিজনের শুরুতে যদি বলতাম দিন শেষে জুলস কুন্ডেই এই সিজনটাতে রাইট ব্যাক পজিশনে খেলবেন, অর্থাৎ তিনি কখনোই তার সেন্টার ব্যাক পজিশনে জায়গাটা ফিরে পাবেন না। যদি বলতাম আলেহান্দ্রো বালদেই শুধুমাত্র একজন লেফট ব্যাক থাকবেন, তখন একেবারেই কিন্তু ফুটবল বোঝেন এমন মানুষটি এসে বলতেন যে ফুল ব্যাক পজিশনে বার্সার যথেষ্ট ভালো অপশান নেই, এরা কতটা ভালো সার্ভিস দিতে পারবেন সেটা আসলে নিশ্চিত নয়। সে জায়গায় অভাবনীয় সার্ভিস হানসি ফ্লিক তাদের কাছ থেকে বের করে এনেছেন। তবে বার্সা বোর্ডের এই জিনিসটা ভাবা উচিত ছিল যে কি লা মাসিয়া, কি ব্যাকআপ প্লেয়ার, এমনকি মধ্যম সারির বা মধ্যম দামের কয়েকজন প্লেয়ারকেও কি আসলে এখানে টার্গেট করা যেত। ডিফেন্সে বার্সার ডেপথ কখনোই ছিল না, ফুল ব্যাক পজিশনে বার্সার কাছে হাতে কখনো অপশান ছিলই না। আপনি বি টিম থেকে, অন্য টিম থেকে কিংবা অন্য ডিভিশন থেকে একজন জেরার্ড মার্টিন কিংবা হেক্টর ফোর্ডকে এনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত টানার চিন্তাটা করতে পারেন না। যদি চিন্তাটা করেন তাহলে ক্ষেত্র বিশেষে সেটা যে আসল গুনতে হয় সেটা ক্লিয়ার কাটভাবে আমরা বুঝেছি। ডিফেন্সে বার্সেলোনার যে বড় বড় মতো একটা
উদাসী মনোভাব রয়েছে এখানে, যে অনেকটা ব্যাপারটাকে ছোট করে দেখার মতো একটা প্রয়াস আছে, সেটা আমি বারবার দেখি। এত কিছুর পরও একজন পিওর সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন লেফট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ডের একজন ব্যাকআপ আছে কিনা, এগুলো নিয়ে ফ্যানরা হয়তো অনেক বেশি করে প্রশ্ন করবেন, কারণ দিন শেষে মিডফিল্ডে অ্যাটাক লাইন যেখান থেকে গোল আসে সেটার দিকে তাকাতে অনেক বেশি করে ভালো লাগে। তবে বারবারের মতো দেখছি, এবারও দেখলাম যে দিন শেষে ডিফেন্সটা আপনাকে ট্রফি জেতাই। ডিফেন্সে বার্সার প্ল্যানিংটা এ সিজনও ভালো হয়নি এবং আমরা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্যন্ত সেমিফাইনালে বিদায় নিয়ে সেটা প্রমাণ করলাম। বার্সা বোর্ড এ থেকে শিক্ষা নেবে কিনা সেটার উপর অনেকটুকু ডিপেন্ড করছে আগামী সিজনে হানসি ফ্লিক কোন জায়গা থেকে স্টার্ট করবেন। ফ্লিকের মতো একজন কোচকে আপনি যদি যথেষ্ট অপশান দেন, একটা বেটার স্কোয়াড দেন, অন্তত ডেপটাই ইন্টার মিলানের মতো আছে এমন একটা স্কোয়াড দেন, ফ্লিক এর চেয়ে ফার বেটার পারফর্ম বের করে আনতে পারেন। এই জিনিসটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আদিওস ভিস্কা এল বার্সা।